Hi student, today I discuss the structure of nephron. নেফ্রনের গঠন সম্পর্কে আজ তোমাদের আলোচনা করছি। নেফ্রন তো এর আগের ক্লাসে আমি ডিসকাস করেছি তোমাদের যে বৃক্ষ বা কিডনির যে কর্টেক্স, যে রেনাল কর্টেক্স, এই পার্টটা রেনাল কর্টেক্স আর রেনাল মেডুলা, এই দুটো অংশে এই যে বৃক্ষ পিরামিড যেগুলো রয়েছে, বৃক্ষ পিরামিড আকারে, এর মধ্যে যে নেফ্রনগুলো থাকবে, সেই নেফ্রনগুলোর বাহমান ক্যাপসুল বা গ্লোমেরুলাস আর রেনাল টিবিউলস, বৃক্ষ নালিকার অংশগুলো এর ভিতরে থাকবে। আর এখানে তোমার সংগ্রাম নালিকা বা কালেক্টর বেরেনিক ডাক্ট এর মাধ্যমে মাইনর ক্যালিস পর্যন্ত বিস্তৃত, এই যে মাইনর ক্যালিস অবধি, ঠিক আছে। তারপর থেকে এই গর্ভিণী হয়ে, ঠিক আছে, আমার ইউরেটার্সের মাধ্যমে ইউরিনারি ব্লাডারে ইউরিন চলে যাবে এবং সেখান থেকে দেহের বাইরে বার হয়ে যাবে, ঠিক আছে। তো চল আজকে আমরা নেফ্রন নিয়ে ডিসকাস করবো। নেফ্রন স্ট্রাকচারটাকে দেখো। হ্যাঁ, নেফ্রন তো দেখো, এখানে এটাকে আমরা বলছি অ্যাপারেন্ট আর্টেরিয়লস, আর এটাকে আমরা বলছি ইফারেন্ট আর্টেরিয়লস। তো এর মাধ্যমে ব্লাডটা, অক্সিজেনেটেড ব্লাডটা সোজা চলে আসছে, এইভাবে ব্লাডটা আসছে। ব্লাডটা আসার পরে এখানে গ্লোমেরুলাস, এটাকে আমরা বলছি গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস থেকে ফিল্ট্রেশন হওয়ার পরে কিছু কিছু অংশ এখান থেকে সব এখানে, এটাকে আমরা বলছি বাহমান ক্যাপসুল। বাহমান ক্যাপসুলের ভিতরে চলে গ্লুকোজ আসছে, অ্যামাইনো অ্যাসিড, জল, প্রোটিন, আরো যেগুলো সমস্ত কম্পোনেন্ট গুলো রয়েছে, হ্যাঁ, সেগুলো সব এখান থেকে ফিল্ট্রেশনের মাধ্যমে ব্লাড থেকে
অটোমেটিক এর ভিতরে ঢুকে যাচ্ছে। দেখো যেগুলো ওয়ান্টেড না, এখানে অবিশ্রবণ চাপের মাধ্যমে, ঠিক আছে, যেগুলো আমাদের দরকার শরীরে সেগুলোও কিন্তু ঢুকে যাচ্ছে এর মধ্যে। তো একটা কথা বলে রাখি, দেখো যে ফিল্ট্রেশন রেটটা কেমন হচ্ছে, এটা পার ডে এই যে টোটাল লেন্থটা, এবার স্ট্রাকচারটা মোটামুটি হলো। স্ট্রাকচারটার ভিতরে দেখো এইটাকে আমরা বলছি তো অ্যাপারেন্ট পার্ট, এই যে এখান থেকে পুরো টোটাল এই অবধি একটা নেফ্রনের টোটাল লেন্থ হচ্ছে 5 সেন্টিমিটার। টোটাল লেন্থ কত বললাম? 5 সেন্টিমিটার টোটাল লেন্থ, 5 সেন্টিমিটার। আর এই এখান থেকে এই পর্যন্ত এটাকে বলছি আমরা প্রক্সিমাল পিসিটি, আর এটাকে আমরা বলছি ডিসিটি। এই পিসিটির পুরো নাম হচ্ছে, আমি এখানে লিখে দিই, পিসিটি হচ্ছে প্রক্সিমাল convoluted tubules, ওকে। আর ডিসিটি পুরো নাম হচ্ছে distal convoluted tubule, ওকে। তো এবারে দুটো, আর এটাকে আমরা বলছি এই যে হেনলির লুপ। এখান থেকে কি বললাম, যে গ্লুকোজ যেগুলো দরকার নেই সেগুলো এখান থেকে সোজা চলে আসছে এর মধ্যে, এগুলো সোজা পাস হচ্ছে। পাস হওয়ার পরে এই যে এখান থেকে পিসিটির মাধ্যমে পুনরায় সেটাকে আমরা রিঅ্যাবজর্পশন করছি। রিঅ্যাবজর্পশন এর মধ্যে এখান থেকে যে ক্যাপিলারি গুলো রয়েছে, সেই ব্লাড ক্যাপিলারির মধ্যে এখান থেকে সরাসরি এই যে কণাগুলো আসছে সেগুলো এখান থেকে ভেতরে ঢুকে যাচ্ছে, আবার এখানেই চলে আসছে। সাপোজ এই লাল কণাগুলো দেখো, ডটগুলো এখান থেকে ঢুকে আসছে, এখান থেকে লালটা ডট এখান থেকে ঢুকে আসছে। এইগুলোকে বলা হচ্ছে রিঅ্যাবজর্পশন, টিবুলার রিঅ্যাবজর্পশন। টিবুলার রিঅ্যাবজর্পশন হচ্ছে, তারপরে কি হচ্ছে, এখান থেকে সোজা হেনলি লুপ চলে আসছে। হেনলি লুপ এটা বাঁকানো, এই যে বাঁকানো, এইটাকে বলছি লুপ অফ হেনলি, এটাকে হেনলি লুপ বাঁকানো। এই নিচে নামছে, দেখো নিচে নামার যে লুপটা, এটাকে দেখো, এটাকে অনেকটা বলা হয় থিক, আর এটা হচ্ছে থিন মানে সরু বা পাতলা। তাহলে থিন, এটা আর থিক, এটা একটুখানি পুরো হবে। এই যে পার্টটা কিন্তু এই যে টোটাল পার্টটা বলছি আমি, ভালো করে দেখো, এই যে গ্লোমেরুলাস টোটাল এই যে পার্টটা, এই টোটাল এই পার্টটা কিন্তু এটা একটু নিচে নেমে আসবে। টোটাল পার্টটা কিন্তু থাকবে, এই টোটাল পার্টটা থাকছে এখানটায় কর্টেক্স অঞ্চলে। আর তারপরে এই যে লুপ অংশটা থাকছে, ডাকটা থাকছে, এটা সম্পূর্ণ থাকছে মেডুলা অংশে থাকছে, ওকে। আর এটা তো বললাম একটু আগেই, আর এটাকে বলছে কালেক্টিং ডাক। আর এটা হচ্ছে অ্যাসেন্ডিং, নিচে নামলে এটা কি হয়ে যায়, নিচে নামলে অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং, আর এটা উপরে উঠলে ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং লুপ অফ হেনলি। এবার এখান থেকে কি হচ্ছে দেখো, মূলত যে আমাদের ইউরিনটা এখান থেকে ব্লাডটা আসছে, ব্লাডটা এখানে ছাকছে, ছাকার পরে আবার ব্লাড এখানে চলে যাচ্ছে, যেগুলো এখান থেকে পাস হচ্ছে, বাকিগুলো চলে যাচ্ছে। বাকিগুলোর ভিতরেও কিছু আনওয়ান্টেড মেটেরিয়ালস রয়েছে, যেগুলো বডিতে অ্যাবজর্ব হবে না। সেগুলো কি করবে, সেগুলো এখান থেকে গিয়ে, এখানে যেমন রিঅ্যাবজর্পশন হচ্ছে, তেমনি দ্যাট সেম এখান থেকে এসে পুনরায়
টিউবুলার সিক্রেশন, সেগুলো আবার এখান থেকে আবার এই টিউবের মধ্যে সিক্রেট হয়ে যাচ্ছে। যেমন এখান থেকে ইউরিয়া, এই অংশ থেকে ইউরিয়া সিক্রেশন হচ্ছে, অ্যামোনিয়া সিক্রেশন হচ্ছে, H+ সিক্রেশন হচ্ছে। এবার টোটাল এখান থেকে যে অংশগুলো রয়েছে মানে গ্লোমেরুলাসের ভিতরে যে পদার্থগুলো মেটেরিয়ালসগুলো চলে এসছে, সেই টোটাল মেটেরিয়ালসটা কিন্তু এখান থেকে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। প্রায় একটা কথা তোমাদের বলছি, দেখো, পার ডে এখান থেকে 180 লিটার পার ডে হচ্ছে 180 লিটার এখান থেকে লিকুইড বা রেচন পদার্থগুলো জল চলে আসছে। কিন্তু এখানে গিয়ে আলটিমেট পাচ্ছি কতটা? 1.5 বা 1 to 1.5 লিটার, মানে 1 লিটার পার ডে। 1 লিটার থেকে 1.5 লিটার পার ডে পাচ্ছি আমরা। তাহলে দেখো এখানে 180 লিটার ফিল্ট্রেশন হচ্ছে, আর আমি পাচ্ছি কতটা? পাচ্ছি মাত্র 1 থেকে 1.5 লিটার পাচ্ছি ইউরিনটা কতটা পাচ্ছি? ইউরিনটা 1 থেকে 1.5 লিটার পাচ্ছি। তাহলে বাকিটা কোথায় যাচ্ছে? প্রায় 99% অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে এখানে। পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলস, প্রায় 99% অ্যাবজর্পশন হয়ে যাচ্ছে। জল টল যা কিছু যাচ্ছে এখানে গ্লোমেরুলাস থেকে আসছে। পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, গ্লোমেরুলাস আর বাউমান ক্যাপসুল এরকম ভাবে ওটা প্রায় 3 সেন্টিমিটার মতো হবে, 3 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার হবে। এটা এখান থেকে, এটা টোটাল তো 5 সেন্টিমিটার, এখান থেকে এই অবধি 2 সেন্টিমিটার। রেনাল টিবিউলসটা 2 সেন্টিমিটার, আর গ্লোমেরুলাসটা একটা সেল, অ্যামিবার মতো যে প্যাপিলারি ওয়ান সেল ইউনিসেলুলার সেল থাকবে, তো সেইটা হচ্ছে প্রায় 2 সেন্টিমিটারের মতো। এই যে অংশটার ভিতরে পদার্থগুলো যেগুলো দরকার সেগুলো ড্রাগ ফ্রাগ সব ঢুকে গিয়ে সমস্ত কন্টিনিউয়াস চলছে প্রসেসটা, মানে পার ডে 180 লিটার ফিল্ট্রেশন হচ্ছে, তারপর আবার এখান থেকে পুনরায় অ্যাবজর্পশন হচ্ছে, এবং কিছু অংশগুলো এখান থেকে যেগুলো পাঁচ হয়ে যাচ্ছে সেগুলো যদি প্রয়োজন মনে করে না, এটা তো খুব একটা খারাপ জিনিস, হচ্ছে ফিল্ট্রেশন হলো না, তো এখানে এসে গিয়ে হ্যান্ডেল লুপের ওখানে ঢুকে গিয়ে আবার পুনরায় সিক্রেশন হয়ে গেল, টিউবের ভিতরে সিক্রেশন হয়ে গেল। এই সিক্রেশন হয়ে যাওয়ার পরে এখান থেকে সোজা চলে গেল আবার এখান থেকে যে এই যে প্যাপিলারি, এই যে ক্যাপিলারিগুলো টোটালটা এটাকে হচ্ছে রেনাল ভেন, এটাকে বলছি রেনাল ভেন। এই রেনাল ভেনের মাধ্যমে আবার দেহের ভিতরে পৌঁছে যাচ্ছে ব্লাডটা, শুদ্ধ ব্লাডটা চলে যাচ্ছে। তো এইভাবে যে ব্লাডটা ছাঁকনির কাজ করছে, প্রায় 2 মিলিয়ন, 20 লক্ষ নেফ্রন। কতটা নেফ্রন বললাম? 20 লক্ষ নেফ্রন, 2 মিলিয়ন। এই 20 মিলিয়ন নেফ্রন সবের ভিতরে কাজ করছে অ্যাক্টিভ। ফাংশনটা ঠিক এভাবে হচ্ছে, এবং কোথায় কি সিক্রেশন হচ্ছে, কোথায় রিঅ্যাবজর্পশন হচ্ছে। তো এই টোটাল প্রসেসটা 3টে ভাগ হচ্ছে। 1 নম্বর হচ্ছে, আমি বলছি দেখো, ফার্স্ট হচ্ছে গ্লোমেরুলাস, ফিল্ট্রেশন। 2 নম্বর টিবিউলার রিঅ্যাবজর্পশন। 3rd টিবিউলার সিক্রেশন। তো ফিল্ট্রেশন, রিঅ্যাবজর্পশন, সিক্রেশন,
এর মাধ্যমে টোটাল ইউরিনটা আমাদের উৎপন্ন হলো। তো ইউরিন উৎপন্ন হওয়ার পরে সেটা বেরেনিক ডাক্ট, কালেক্টিং ডাক্ট দিয়ে সোজা আমাদের মাইনর ক্যালিক্স এখান থেকে গিয়ে মেজর ক্যালিক্স থেকে পেলভিস হয়ে সোজা আমাদের ইউরেটারের মাধ্যমে ইউরিনারি ব্লাডারের পর থেকে দেহের বাইরে ওই ইউরিনটা পাস হয়ে যাবে ইউরেটাসের মাধ্যমে। তো এই হচ্ছে টোটাল মেকানিজম ইউরিন তৈরির আর কি। তো এটা হচ্ছে টোটাল আমি ডিসকাস করলাম। এবার কোথায় কোথায় কোনটা অ্যাবজর্পশন হচ্ছে, কোনটা সিক্রেশন হচ্ছে, সেইগুলো সব পার্ট বাই পার্ট পরে আমি আলাদা একটা ভিডিওতে আলোচনা করব। ওকে, আর একটা কথা এখানে বলি যে এখানটাতে একটা গ্লোমেরুলাস হচ্ছে জেটি অ্যাপারেটাস বলা হয়, গ্লোমেরুলাস অ্যাপারেটাস। তো এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদের পরীক্ষায় আসে, লেসিস সেল। এই লেসিস সেল বাংলায় বলে লেসিস, এটাকে আমরা বলছি লেসিস সেল। এই লেসিস সেলটা এখানে থাকে, মানে জাস্টা গ্লোমেরুলাস অ্যাপারেটাস। এইখানটায় আমরা কি বলছি, জাস্টা গ্লোমেরুলাস অ্যাপারেটাস। মানে এই যে তোমার পিসিটি প্রক্সিমাল কনভলিউটেড ডাক্টস, এই রেনাল টিউবটা ও এখান থেকে একটা পেচ মেরে চলে যাবে। সেই পেচটা আমি এখানে আঁকিনি তোমাদের। তো এখান দিয়ে যায়, ও সেখানটায় থাকে। যে অ্যাপারেন্ট আর্টেরিওলস অ্যান্ড দ্য ইফারেন্ট আর্টেরিওলস, আর্টেরিওলসের এখানেই থাকবে লেসিস, মানে এই যে পিসিটি প্রক্সিমাল কনভলিউটেড ডাক্টস বা ডিসিটি, এই যে টিবিউলসটা, এটা এই ডিসিটির শেষ প্রান্তটা এখান থেকে একটু পেচ দিয়ে নিয়ে গিয়ে ওখানে থাকবে। সেই পেচের এখানটাই লেসিস সেল থাকবে, যেটা আমাদের বৃক্ষ বা নেফ্রনের জাস্টা গ্লোমেরুলাস অ্যাপারেটাসে আমরা দেখতে পাই। ঠিক আছে, এগুলোই বলা, আর বিশেষ কিছু এর মধ্যে তেমন দেখছি না, এগুলোই। ওকে, তো বাই।